নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সোফিয়ার সাত কাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আগের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে, আপনারা অনেকেই কমেন্ট করেছেন এবং আমিও সাধ্যমতো চেষ্টা করেছি আপনাদের কমেন্টের উত্তর দিতে। তো যেটা বলবার, আজকে একটা যে ভিডিও করতে বসেছি, আমি আগের দিন আপনাদের কাছে খুব দুঃখ করেছিলাম যে আমার একদম স্টক নেই, এই কথা বলেছিলাম। তো একজন ভাই, আমি তাকে ভাই বলে ডাকি এবং সেও আমাকে নিজের দিদির মতোই ভাবে, সঞ্জয় আচার্য। তা ও আমাকে দুটো ঘটনা পাঠিয়েছে। তো সেই ঘটনা দুটো ভেবেছিলাম আজকে আপনাদের মাঝে শেয়ার করব। বললামই তো একদম হাতে আমার ঘটনা নেই। এবারে আমি যে মাসিমার কথা আপনাদের বলি, তার ঘটনা শোনাই, ওনার বাড়ির মানে যে আর কি ল্যান্ডলর্ড এবং লেডি, তাদের যিনি ছেলে আর কি, তারও অনেক বয়স হয়ে গেছে। ওই দাদা ভাই কিন্তু আমার একজন সাবস্ক্রাইবার, কিন্তু তিনি কখনো, তাকে অনেকবার বলেছি যে আপনাদের তো বাড়ির ঘটনাই আমি বলছি, আপনি একটু কমেন্ট করবেন। তখন উনি বলেন না, আমি খুব লজ্জা পাবো, এই বলে উনি কোনো কমেন্ট করেন না। যাই হোক, তা উনিও এই ব্যাপারটা শুনেছেন যে আমার একদম স্টক শূন্য, প্রায় ভাড়ার শেষ। তা উনি আজকে সকালবেলা এসে একটা আমার কাছে আবদার করলেন। উনি বললেন যে আমি অতি কষ্ট করে ঘটনাটি মনে করেছি, কারণ আজকের যে ঘটনাটি, এই ঘটনাটি নাকি ওনার ঠাকুরদাদার বাবার বলা একটা ঘটনা। মানে বুঝতে পারছেন কোন যুগ সে, সত্যযুগ কি দাপর যুগ বলতে পারি না, বহু যুগ আগের ঘটনা। তো উনি বললেন যে আমি অনেক কষ্ট করে, হ্যাঁ, আমি বাবার মুখ থেকে খানিকটা শুনে নিজে কিছুটা স্মৃতি রোমন্থন করে একটা ঘটনা জোগাড় করেছি। আপনি আজকে, আমি ওনাকে দাদাভাই বলি, উনিও আমায় দিদিভাই বলেন, আপনি সম্ভব হলে আজকেই ঘটনাটা বলে দিন। ওই জন্য আমি সঞ্জয় ভাইয়ের পাঠানো ঘটনাটি পরের দিন বলবো মনস্থির করলাম, আজকে এই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করছি। তো তার আগে আপনাদেরকে, আমি গান গাইতে পারি না, কিন্তু দু লাইন গান শোনাচ্ছি, দেখুন তো কিছু মনে পড়ে কিনা। রানার ছুটেছে তাই ঝুম ঝুম ঘন্টা বাজছে, রাতে বা কিছু, রানার চলেছে খবরের বোঝা হাতে, রানার রানার চলেছে রানার। মনে পড়ছে সেই হেমন্ত মুখোপাধ্যায়ের কালজয়ী সেই গান রানার। সেই রানার বা ডাক হরকরা যাদেরকে বলা হয়, ওই দাদাভাই আমাকে যেভাবে বলেছেন আমি সেভাবেই বলছি, তাদের মানে সেই রকম একজন মানুষের এটা হচ্ছে একদম জীবনের একটা ঘটনা, যে ঘটনাটি নাকি উনি শুনেছিলেন বহু যুগ আগে এবং সেটাই উনি আমায় বলেছেন। তো এই যে নৃপেন বাবু, ভদ্রলোকের নাম ছিল নৃপেন বাবু, এবং উনি বলেছেন যে আমি অরিজিনাল নামটাই বললাম। নৃপেন বাবু, ইনি কোথায় থাকতেন সেটা কিন্তু আজ এত বছর বাদে উনি মনে করতে পারেননি। ওই নৃপেন বাবু একজন ওই রানার বা ডাক হরকরা ছিলেন। তো উনি আদ্যপান্ত একজন ভালো মানুষ ছিলেন। পরিবারে কিন্তু অনেকগুলো পেট ওনার মুখের দিকে তাকিয়ে থাকতো। উনি বেশ অনেকটা বয়সে বিয়ে করেছেন এবং স্ত্রীর নাম হচ্ছে অন্নদা, আর ছেলে মেয়ে প্রায় 7-8 জন ওনার ছেলে মেয়ে। আর যে সময়ে কথা বলছি তখন তো ওনার বয়স হচ্ছে প্রায় 50 উত্তীর্ণ। তখনও কিন্তু বাড়িতে ছোট্ট ছোট্ট শিশু, তার ছেলে রয়েছে, মানে মেয়েরা রয়েছে। তো বাড়িতে মা রয়েছে, স্ত্রী রয়েছে, আর এই 7-8টা ছেলে মেয়ে রয়েছে। এবার বুঝতেই পারছেন তখনকার দিনে ফ্যামিলি প্ল্যানিংয়ের ব্যাপার কিছু ছিল না। তো অনেক ঘরেই, ম্যাক্সিমাম ঘরেই অতিরিক্ত কিন্তু বাচ্চা জন্ম নিত। তো এবার উনি ওনাকে মানে সারাটা দিন উদয়স্ত পরিশ্রম করতে হতো, কারণ তখন দূর দূরান্তের গ্রামে চিঠি পৌঁছাতে গেলে কিন্তু রাত্রিবেলাও সেই রানার ছুটতো। হ্যাঁ, এগুলো আমরা বিভিন্ন বইয়ের মাধ্যমে বা এগুলো কিন্তু আমরা শুনেছি বা জেনেছি।
তো যাই হোক, এইভাবেই ওনার সংসার চলতো আর কি, মানে চলছিল। আর জমি বলতে ওনার কিন্তু সবাই যে প্রচুর জমির মালিক ছিল তা তো নয়, ওনার কয়েক বিঘা জমি ছিল, কিন্তু সেটা দিয়ে কিছুই হবে না সংসারে, এতগুলো পেট বা মুখ, তা ওই জন্য উনি কিন্তু উদয়াস্ত পরিশ্রম করতেন। তো তখনকার দিনের মানুষজনেরা এই চিঠিপত্রের যোগানের জন্য এই মানুষগুলোর ওপর ভরসা করত। আর রাত নেই বিরেত নেই এই মানুষগুলোকে এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াতে হতো। তখন এরকম ছিল, রাস্তাঘাটে তো আলোর কোনো বালাই ছিল না। আর ম্যাক্সিমাম রাস্তা হচ্ছে, মানে ম্যাক্সিমাম কি, সব রাস্তাই কাঁচা এবং চতুর্দিকে ঘন ঘন জঙ্গল, তার মধ্যে ছিল এই রানারদের এই ছোটাছুটি বা ডাক হটকরাদের যাতায়াত, এরকম ছিল। তো আর এই যে এই পেশার সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদের সাহসের কথা আর কি বলবো, তাদের তো সাহস সাংঘাতিক ছিল। কারণ তখনকার দিনে গ্রামে গঞ্জে বিভিন্ন জন্তু জানোয়ারও ছিল এই সব জঙ্গল টঙ্গলের মধ্যে, প্লাস হচ্ছে ওই ঠ্যাঙাড়ে ডাকাত এসবও ব্যাপার ছিল। আর তার মধ্যে দিয়ে এই লোকগুলো এইভাবে ছুটছুটি করে যেতেন। তো যাই হোক, এর জন্য না এই পেশায় উনি মানে যুক্ত ছিলেন, কিন্তু ওনার স্ত্রী আর মায়ের কিন্তু চিন্তার শেষ ছিল না, তারা ভীষণভাবে চিন্তা করতেন। কারণ নৃপেনবাবুর বাবা কিন্তু সেই অর্থে কিছুই রেখে যেতে পারেননি, যতটুকু যা সেটা নৃপেনবাবু নিজেই করেছেন। এবং ওই দাদাভাই যেটা বললেন, ওনাদের বাড়িটা না একটা মাটির বাড়ি ছিল, খুবই কষ্ট করে দিন গুজরান হতো ওনাদের। তো যাই হোক, এইভাবে উনি যেতেন, ফলে প্রায় দিনই উনি বেরোবার পর, মানে উনি তো চিঠির বস্তা নিয়ে ছুটছেন, আর একটা দাদাভাই যেটা বলেছে ঢিবড়ির আলো, সেটা আমার মনে হয় যে লম্ফ যে জাতীয় ওই ধরনের আলো হাতে একটা থাকতো, আর ওই ছুটতো। তো এবার ব্যাপার হচ্ছে যে যখন যে মানে রোজ দিন উনি যে বেরোতেন, উনি কিন্তু নিজেও জানতেন বাড়িতে কিন্তু ওনার স্ত্রী বা মা কেউ কিন্তু সারা রাত ঘুমাতে পারতো না, যে বাড়ির ছেলেটা যতক্ষণ না ফিরছে, বা অন্নদা ভাবতো যে আমার স্বামী যতক্ষণ না ফিরে আসছে। এই রকম, মানে উনি বেরোবার সময় প্রত্যেক দিন দেখতে পেতেন যে স্ত্রীর চোখে জল মার চোখে জল, এই রকমভাবে দিনগুলো গড়াচ্ছিল বা এগোচ্ছিল। কিন্তু ওনার তো পেছন ফিরে তাকাবার ব্যাপার নেই, বাড়িতে এতগুলো প্রাণী, তাদের তো খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে, সব কিছু চালাতে হবে, ওই জন্য ওনাকে এরকম কষ্ট মাথায় নিয়েই চলতে হতো, বা বিপদ, সব থেকে বড় কথা বিপদ মাথায় নিয়ে বিপদ সংকুল স্থানগুলো দিয়ে কিন্তু তাদেরকে যেতে হতো। তো এই রকম একদিনের কথা বলছি, যেদিনকে কিন্তু উনি যখন বেরোবেন ঠিক সেই সময় কিন্তু প্রচণ্ড কালবৈশাখী ঝড় ওঠে, প্রচণ্ড ঝড়। এবং তখন কিন্তু যখন উনি বস্তা নিয়ে বেরোতে যাচ্ছেন, সেদিনকে অনেক দূরের গ্রামে যেতে হবে, হ্যাঁ, ওই পরের দিন ভোরবেলা যাতে চিঠিগুলো বিলি করে তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারেন। তো ওই সময় ওনার মা এসে কিন্তু দরজা পুরো আটকে দাঁড়ান সামনে। তখন নৃপেনবাবু বলেন, মা তুমি কি করছো? বলছে প্রচণ্ড ঝড় উঠেছে, কালবৈশাখীর ঝড়, আমি এর মধ্যে তোকে বেরোতে দেব না, যেতে দেব না। আর বউ এসে তো সে পায়ে পড়ে কাঁদছে যে এই ঝড়ের মধ্যে তুমি বেরিয়েও না, হ্যাঁ, এরকম করছে। কিন্তু দায়িত্ব তো বড় সাংঘাতিক জিনিস না। তো উনি তো অনেকভাবে মাকে বোঝাচ্ছেন, বউকে বোঝাচ্ছেন যে আমি যদি সকাল রাত্রিবেলা এত দূরের গ্রামে যাব, কয়েক মাইল পথ আমায় যেতে হবে, আমি সারা রাত্রে সেটা যদি যেতে না পৌঁছাতে না পারি, সকালবেলা আমি চিঠি বিলি করে আমি বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে, এরকম বিভিন্নভাবে তাদেরকে বোঝাতে থাকে। এবারে কি, একটা সময় ছেলের জেদের কাছে মাও হার মানে, আর স্ত্রী নাছোড় বান্দা, মানে এক পা দুপা করে যত এগোচ্ছে স্ত্রী গিয়ে গিয়ে ছুটে ছুটে পাটা জড়িয়ে ধরছে। একটা সময় জোর করেই, যে স্ত্রীকে নৃপেনবাবু এত ভালোবাসতেন, উনি প্রায় ধাক্কা মেরে কিন্তু বেরিয়ে যান স্ত্রীকে, এবং যথারীতি উনি চলতে থাকেন। এবং তার সঙ্গে কিন্তু পাল্লা দিয়ে প্রচণ্ড ঝড় উঠেছে, এবং ঝড় ক্রমশ তার বেগ বাড়ছে, ঝড়ের বেগ। তো উনি তো চলতে চলতে
কত মাইল পথ চলে এসছেন ওনার কোনো ধারণা নেই। হঠাৎ করে কিন্তু একটা মানে বাজ পড়লো, প্রচণ্ড জোর একটা বাজ পড়লো। এবার নৃপেনবাবুর বক্তব্য অনুযায়ী উনি বাড়ি থেকে হয়তো কিছুটা দূরই গেছেন, কিন্তু উনি জোর দিয়েও বলতে পারছেন না যে কতটা চলে এসছিলেন, কত মাইল হাঁটা হয়েছে বা কি। তা তখন ওই রকম যেই বাসটা পড়লো, তখন না নৃপেনবাবুর মনের মধ্যে খুব একটা তোলপাড় তৈরি হলো যে আমি বাড়ির লোকগুলো এত ভাবছে আমার জন্য, এত প্রচণ্ড ঝড়, এমন ঝড় যে গাছগুলো নুয়ে পড়ে আবার সোজা হচ্ছে, এইরকম ঝড় চলছে। আর বাড়িতে বারবার করে ওনার মা বলেছে, স্ত্রী বলেছে যে যদি কোনো গাছ ভেঙে মাথার মধ্যে পড়ে তখন কি হবে, তুমি এত ঝড়ের মধ্যে বেরিও না। কিন্তু বুঝতেই পারছেন দায়িত্বটা এতটাই যে ঝড়টার জন্য, ঝড় উঠেছে ঝড় থামুক তারপর বেরোবো এই করলেও চলবে না, এত গুরুদায়িত্ব তাদের থাকতো আর কি। তো যাই হোক, উনি তো ওরকম ঝড় মাথায় নিয়ে চলতে থাকেন। কিন্তু বাসটা পড়ার পর থেকে না ওনার প্রচণ্ড একটা কীরকম মনের মধ্যে তৈরি হয় যে সব কিছু ঠিকঠাক আছে তো, হ্যাঁ এত জোরে কোথায় বাজ পড়লো, এই ভাবতে ভাবতে উনি কিন্তু যেতে থাকেন। আর সে ঝড় মানে তেমনি শুরু হয়েছে, বৃষ্টি, বজ্রপাত হচ্ছে, তা ওনার কোনো ইয়ে করার, থামবার কোনো ইয়ে নেই, উপায় নেই। তো অত বৃষ্টিও পড়ছে। এবার উনি ওই কখনো ওই যখন জোরে বৃষ্টি পড়ছে একটা গাছের তলায় গিয়ে দাঁড়াচ্ছে, চিঠিপত্রের বোঝা ভিজে যাবে, আবার যখন দেখছে যে হালকা হালকা একটু ঝিরঝিরে টাইপের হচ্ছে আবার ছুটছে, এরমভাবে উনি চলতে থাকেন। এবার চলতে 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 অন্ধকারে ওনার যেন সেই সমস্ত দিক ভুল হয়ে যেতে থাকে, মানে এমন বিদ্যুতের আলো ইয়ে ঝলকে উঠছে, বাজ পড়ছে, মানে আর ওই বাড়ির চিন্তা সব মিলিয়ে মিশিয়ে ওনার যেন মনে হতে থাকে যে আমি দিক ভুল করছি। তো যাই হোক, তবুও থেমে থাকার তো জন্যে উনি কিন্তু ওনার মতো চলতে থাকে। বলছে যে ওই দাদাভাই যেটা বলেছেন যে পায়ের তলা দিয়ে শশ করে হয়তো কোনো কোনো জায়গায় বিষাক্ত সাপ চলে যাচ্ছে, হ্যাঁ ঢিবড়ির আলো প্রায় নিভে আসে, নিবু নিবু হয়ে আসছে, এইভাবে কিন্তু ওনারা মানে উনি চলছেন। তো চলতে চলতে বেশ কিছুটা, কতটা চলে এসছেন ওনার ঠিক মনে নেই, হঠাৎ উনি সামনে দেখেন যে অন্নদা ছুটতে ছুটতে আসছে। উনি যাচ্ছেন আর অন্নদা ওনার সামনের দিক থেকে, মানে ধরুন এই যদি উনি যাচ্ছেন, অন্নদাকে দেখছেন ওই জঙ্গল, বন জঙ্গলের ভেতর থেকে এইভাবে ছুটতে ছুটতে আসতে। এবারে তো উনি মানে ভাবছেন যে অন্নদা কোথা থেকে এলো। তখন উনি তো প্রচণ্ড রেগে গেছেন যে এই ঝড়ের মধ্যে তুমি কোথা থেকে এলে। হ্যাঁ, এবার তখন কিন্তু ওনার হুঁশ নেই যে উনি কতটা এসেছেন, উনি কিচ্ছু ওগুলো কিন্তু মাথায় নেই। তখন সেই অন্নদা কিন্তু দূর থেকে খালি বলছে, কাছে কিন্তু আসছে না, দূর থেকে বলছে তুমি যেও না, তুমি ফিরে যাও, তুমি ফিরে যাও, এরম করছে অন্নদা। এবারে উনি বলছেন যে ফিরে যাব মানে কি, বলে নিয়ে যাও, তুমি বাড়ি চলে যাও, এরমভাবে ধমক ধামক দিয়ে স্ত্রীকে তিনি হাঁটতে লাগছেন। হাঁটছেন হাঁটছেন হাঁটছেন, যে এই জঙ্গলের মধ্যে, বনের মধ্যে কত বড় সাহস যে এই অন্ধকারের মধ্যে ও আমার পিছন পিছন চলে এসছে। কিন্তু উনি কিন্তু ভাবছেন না অন্নদার সামনে থেকে কিভাবে এলো। হ্যাঁ, পেছনে যে আসবে সে তো পেছন থেকে ডাকবে, পেছন থেকে কিন্তু অন্নদা আসেনি, অন্নদা কিন্তু সামনে থেকে ছুটে আসছে। সেটা কিন্তু নৃপেনবাবুর মাথায় তখন কিচ্ছু নেই। উনি যাচ্ছেন যাচ্ছেন, আবার যেতে যেতে আবার ভাবছেন যে ঠিক মতো পৌঁছাতে পারবে তো, হ্যাঁ এত অন্ধকার চতুর্দিক। অন্যদিন একটু জোনাক টোনাক জলে, কিন্তু সেদিন এত ঝড় বৃষ্টি হচ্ছে, কোনো আলোর কিচ্ছু নেই, ওই ঢিবড়ির আলোটুকুই সম্বল, তাও নিবু নিবু হয়ে আসছে, এইভাবে তো ছুটছে। মানে ঢিবড়ি বলতে দাদাভাই বলেছেন ওনাদের একটা কাঁচের টোপ বা ঘেরা টোপের মধ্যে কোনো একটা আলো বোধহয় হাতে থাকতো, এমনি যে লম্ফ সেটা হাতে নিয়ে গেলে তো নিভে যাবে, কিন্তু ওরকম একটা জিনিসের মতো আলো থাকতো। তো যাই হোক, আবার যাচ্ছে, হঠাৎ করে এবার তো পুরো চমকে থমকে গেছে। আবার কিছুটা যাওয়ার পর দেখছে এবার ওনার মা খোকারে যাস না যাস না করতে করতে ওরকম ছুটে আসছে, কিন্তু মাও কিন্তু কাছে আসেনি। মাকে দেখতে পাচ্ছে কিন্তু দূর থেকে দেখতে পাচ্ছে, সেও কিন্তু বলছে যে খোকারে যাস না যাস না, এরম করতে করতে আসছে।
তো যাই হোক, এবার উনি ছুটতে ছুটতে আবার সেই মানে মায়ের মোটামুটি যত যেন মনে হচ্ছে যে উনি ছুটে যাচ্ছেন মায়ের কাছে, মা তত যেন পেছিয়ে যাচ্ছে। তখন বলছে, মা তুমি কেন এই জঙ্গলের মধ্যে এলে এই মাঝরাতে? তুমি জানো না এখানে কত রকম জন্তু জানোয়ার থাকতে পারে? এই তো একটু আগে একটা বিষধর সাপ আমার পায়ের তলা দিয়ে চলে গেল। আর ওই বৃদ্ধা সমানে বলে যাচ্ছে, খোকা ফিরে যা, এখানে তুই থাকিস না, এখানে তুই আসিস না, এখন তুই ঘরে ফিরে যা, খোকা ঘরে ফিরে যা। কিন্তু উনি তো সেটা ওনার পক্ষে শোনা তো সম্ভব নয়। এবার যখনই উনি দৌড়াতে দৌড়াতে মায়ের কাছ অবধি পৌঁছালেন, দেখলেন মা ভ্যানিশ, মা যেন কোথায় চলে গেল। এবারে অত ঝড়, তারপরে বজ্রপাত, বৃষ্টি মাঝে মধ্যে জোরে হচ্ছে, মাঝে মধ্যে হালকা হচ্ছে, এইভাবে যখন জোরে হচ্ছে উনি তো বললাম গাছতলায় দাঁড়িয়ে পড়ছেন, চিঠিপত্রের বোঝা ওনার ভিজে যাবে। এইবারে এইভাবে যখন মায়ের কাছে দৌড়িয়ে গেলেন, তা মা কোথায় গেল? এবার একটু সামনে পিছনে তাকিয়ে মা মা করে ডাকছে, মা তো কোথাও নেই, মা চলে গেল। আবার যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, কিছু দূর গিয়ে দেখছে যে বড় ছেলে বড় মেয়ে তারা দাঁড়িয়ে আছে। বাবা তুমি কিন্তু যেও না বাবা, প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, তুমি কিন্তু যেও না। এইবার উনি প্রচণ্ড রেগে গেছেন, প্রচণ্ড। বলছেন, আমি বেরিয়েছি, আমার পেছন পেছন তোরা সবাই বেরিয়ে পড়েছিস, কে আসতে বলেছে তোদের? যা বাড়ি যা বলে প্রচণ্ড ধমক দিয়েছে, প্রচণ্ড। এইবারে যখন ও দাঁড়া দেখাচ্ছি মজা করে, যে এই ছেলে মেয়ের কাছে গেছে, দিয়ে দেখছে ছেলে মেয়ে কিন্তু আর দেখতে পেল না। ছেলে মেয়ে বলছে, দেখেছো ছুটে কোথায় পালিয়ে চলে গেল। কিন্তু এইবার উনি কিন্তু চিন্তা করছেন, কি ব্যাপার হলো, আমি কি বাড়ি থেকে তাহলে কত দূর এলাম যে এরা সবাই মিলে এইভাবে ছুটে ছুটে এসে যেও না যেও না করছে। এবার কিন্তু ওনার ভেতর থেকে একটা চিন্তাভাবনা কিন্তু ওনার মধ্যে কাজ করছে, যে একবার অন্নদা এলো, তারপরে মা ছুটে চলে এলো, তারপরে এই আমার বড় ছেলে মেয়ে দুটো এসে গেল, কি হলো? এরকম তো হওয়ার কথা না, আমি তো এত জোরে ছুটে চলেছি, এরকম তো তাহলে কি আমি, আমার গতি কি কমে গেছে? উনি এই চিন্তা করে প্রচণ্ড জোরে ছুটতে শুরু করেন। এবার ছুটতে 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 বেশ কিছুটা এগিয়ে গেছেন, হঠাৎ করে একটা বড় ঝাঁকড়া গাছের তলা দিয়ে যখন যাচ্ছেন, মানে গাছটার তলায় আসবেন, সেই মুহূর্তে একটা প্রচণ্ড বাজ পড়ল। এবং হঠাৎ উনি দেখলেন পুরো গাছটার মধ্যে বাজটা পড়েছে, গাছটা পুরো দাউ দাউ করে জ্বলছে, আর গাছটা যে ভেঙে এইভাবে নামছে, এইখান দিয়ে সারি সারি ওনার ফ্যামিলির অতগুলো ছেলে মেয়ে, বউ মা সবাই মিলে এরমভাবে গাছটাকে ধরল। ঠিক আছে, এটা দেখে উনি তো অবাক হয়ে গেছেন। এবং এটা তো অদ্ভুত একটা ব্যাপার না, সবাই ওই গাছটার তলায় দাঁড়িয়ে পড়ে সবাই মিলে ওই গাছটা ধরলো, যে গাছটা পুরোপুরি ভেঙে ওনার মাথার ওপর পড়া কথা আর কি। ওরা সবাই মিলে ওই গাছটা ধরলো, এবং পর মুহূর্তেই এটা দেখে যখন উনি দৌড়িয়ে এগিয়ে গেলেন, উনি দেখলেন প্রচণ্ড আছড়ে একটা শব্দ করে গাছটা মাটিতে আছড়ে পড়লো। এবার তো উনি হাউমাউ করে কাঁদতে কাঁদতে ওখানে গিয়ে সবাইকে খুঁজছে যে সবার কি হলো, এতজন তাহলে এরা কোথায় ছিল। খুঁজতে গিয়ে দেখলেন কোথাও কেউ নেই, উনি অজ্ঞান হয়ে লুটিয়ে পড়লেন। সারা রাত ধরে তো প্রচণ্ড ঝড়ের তাণ্ডব, বৃষ্টি সবই চলেছে। পরদিন সকালে যখন ওনার হুঁশ ফেরে, দু একজন গ্রামবাসী ওই রাস্তা, ওগুলো তো রাস্তাই, জঙ্গল দুপাশে থাকলে কি হবে, ওখান দিয়ে তো পথচারীদের যাতায়াত, তারা দেখতে পেয়ে যাই হোক কোনোভাবে তো তার জ্ঞান ট্যান ফেরায়। এবং তখন কিন্তু সবাই বলে, যা অবস্থা তোমার। তা উনি অতটা খেয়াল করতে পারেননি বা বুঝতে পারেননি। আর এই রকম একটা ব্যাপার উনি সবাইকে বোঝাতেই ব্যাপারটা চেষ্টা করছেন যে কালকে রাত্রে এই এই ঘটনা ঘটেছে। এবং অত্যন্ত একজন, বললাম না, খুবই ভদ্র মানুষ ছিল, গ্রামের মানুষরা ওনাকে প্রচণ্ড সম্মান করতেন। ফলে উনি অজ্ঞান হয়ে পড়ে আছেন। হ্যাঁ, তো সবাই ওনাকে নিয়ে কিন্তু
কিন্তু বাড়ির দিকে রওনা হয় এবং উনি তো সারা রাস্তা ধরে এদেরকে বলতে থাকে যে কাল রাত্রে এই এই হয়েছে, কি জানি ছেলেমেয়েগুলো মা বউ সব কেমন আছে, হ্যাঁ এরা তো ওই গাছটার মধ্যে বাজ পড়লো, ওরা তো সবাই হাত বাড়িয়ে ধরলো। গ্রামবাসীরা না নিজেদের মধ্যে মুখ চাওয়াচাই করছে, কেউ কিন্তু কিচ্ছু বলছে না। এরপরে যখন বাড়ির কাছে আসেন উনি, তখন দেখেন ওই মাটির বাড়ি সম্পূর্ণরূপে ভেঙে গেছে এবং ওই মাটির বাড়ির আর কি সামনে যে উঠান, বিরাট বড় উঠান ছিল, সেখানে কিন্তু ওই 7-8টা ঝলসানো পোড়া মৃতদেহ কিন্তু পরপর পরপর শোয়ানো আছে। সেদিন রাত্রে যখন উনি বেরিয়েছিলেন, আগের দিন রাত্রিবেলা, তখন ওই যে প্রচণ্ড জোর বাজের আওয়াজ উনি পেয়েছিলেন, ওই বাজ কিন্তু ওনার বাড়ির ওপর পড়েছিল এবং তাইতেই কিন্তু ওই সমস্ত 7-8 জন মিলে কিন্তু তারা সবাই মারা গেছে এবং সেদিন কিন্তু ওনার মাথাতেও বাজ পড়তো। তাই বাজ পড়ে যে গাছটা ভেঙে পড়ছে ওই সময় কিন্তু তখন আর কি উনি গাছ থেকে হয়তো 2 হাত কি 3 হাত দূরে, সেই সময় কিন্তু ওই গাছটা ওনার যাতে মাথায় না পড়ে তাই পুরো ফ্যামিলি মিলে কিন্তু বা পরিবার মিলে ওই গাছটিকে ধরে কিন্তু ওনাকে বাঁচিয়ে দিয়ে চলে গেল। তো বন্ধুরা, আজকে একটা ছোট্ট গল্প দাদাভাই শেয়ার করেছেন, আপনাদেরকে শোনালাম। আপনারা অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। বহু কাল আগের একটা ঘটনা এবং এনাদের সম্পর্কে তো আমরা খুব কমই শুনতে পারি বা জানতে পারি। যে আগে আমরা এটাই শুনি যে ডাকঘরকরারা চিঠি বিলি করতো বা রানার ছুটছে, হ্যাঁ এই ছবিগুলোই আমাদের চোখের সামনে ভাসে, কিন্তু এনাদের জীবন কেমন ছিল, হ্যাঁ কীভাবে কাটতো তার একটা ছোট্ট ছবি দাদাভাই চোখের সামনে তুলে দিলেন, যে কতটা কষ্ট করে, কতটা বিপদসংকুল রাস্তা পাড়ি দিয়ে তারা মানুষের সুখ দুঃখ, হ্যাঁ আনন্দের বিভিন্ন চিঠিপত্র সেগুলো কিন্তু পৌঁছে দিতেন। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আজকের ঘটনা আপনাদের কেমন লাগলো, কারণ দাদাভাই পুরোটাই ওয়াচ করেন কিন্তু উনি কমেন্ট করতে নারাজ, উনি লজ্জা পান। তো সবাই তো সব কিছু পারেন না, তো উনি বলছেন আমার সমস্ত মানে চোখ থেকে ঘুম উড়ে গেছে, এখন প্রচুর আমায় ঘটনা সংগ্রহ করতে হবে আপনার জন্য। দিদিভাই আপনি কি কোনো ঘটনা পেলেন? তা আমি বললাম যে আমার এক ভাই এরম ঘটনা পাঠিয়েছে, তো উনি খুশি হলেন। তো দেখি আবার সেই ঘটনাটা কবে বলি। আপনারা অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন। আর নতুন পুরনো সকল বন্ধুদেরকে বলছি, যদি ভিডিও ভালো লাগে তাহলে একটু বন্ধু বান্ধব বা আপনার আত্মীয় স্বজনদের মাঝে একটু শেয়ার করে দেবেন। আর কি বলবো, আপনাদের স্টকে যদি কোনো ঘটনা থাকে, ছোট হোক বা বড়, যদি চান যে এই প্ল্যাটফর্মে বলবেন, একটু নক করবেন প্লিজ আমাকে। সেটা ভৌতিকও হতে পারে, অলৌকিকও হতে পারে, দৈবিকও হতে পারে, একটু নক করবেন। আর কি বলবো, সবাই খুব ভালো থাকবেন। আর নতুন বন্ধুরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিও দেখলেন, যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল আইকনের অলে গিয়ে প্রেস করবেন, তাহলে আমার বলা যে কোনো ঘটনার নোটিফিকেশান চটজলদি আপনারা পেয়ে যাবেন। আর কি বলবো, সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। নমস্কার।